একটা অ্যাডভার্ব কিন্তু সাবজেক্ট হয় না। এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা প্রোনাউন সম্পর্কে পরের ক্লাসে আলোচনা হবে। আজকে যেহেতু আমাদের আলোচনা চলতেছে নাউন সম্পর্কে, এই জন্য আমরা নাউন সম্পর্কে আজকে কথা বলবো। তাহলে এই সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে। যেমন এক্সাম্পল খেয়াল করেন, এক্সাম্পল এখানে দিলাম, আমরা এগুলো খেয়াল করি না তাই। দেখেন প্যাট্রিয়টিজম, এখানে আমি দিলাম যে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম মহৎ গুণ। এখানে দেখেন প্যাট্রিয়টিজম আমি আন্ডারলাইন করলাম। দ্বিতীয় নাম্বার আরেকটা সেন্টেন্স খেয়াল করেন, এখানে আমি লিখলাম স্নিজ। স্নিজ মানে হচ্ছে হাসি ফেলা, তার সাথে আইএনজি যোগ করলাম স্নিজিং। আচ্ছা, স্নিজিং স্প্রেড, স্নিজিং স্প্রেড জাম। আমরা জানি যে জাম মানে জীবাণু, অর্থাৎ হাসি জীবাণু ছড়ায়। আবার দেখেন এখানে দিলাম আরেকটা সেন্টেন্স যে বাংলাদেশ গেইন, ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ গেইন ইন্ডিপেন্ডেন্স, যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলেন। এখানে আমি লিখলাম ইন 1971, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। আবার এখানে আরেকটা সেন্টেন্স আমি লিখলাম উই এনজয়, যে আমরা উপভোগ করি। এখানে খেয়াল করেন এই যে গসিপ, আমরা জানি গসিপ মানে হলো খোঁজ গল্প করা। গসিপের সঙ্গে আমি আইএনজি যোগ করে দিয়ে আমি করলাম গসিপিং, যে আমরা খোঁজ গল্প করে মজা পাই অথবা খোঁজ গল্পটা আমরা এনজয় করি। তো এখন খেয়াল করে দেখেন, এখানে আন্ডারলাইন স্নিজিং, এখানে আন্ডারলাইন গসিপিং, আবার এই জায়গায় এসে আন্ডারলাইন হলো ইন্ডিপেন্ডেন্স। আপনি আন্ডারলাইন করা অংশটুকু খেয়াল করে দেখেন, যে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, যে স্বদেশ প্রেম একটি মহৎ গুণ। এখানে দেখেন ইজ, এটা হলো ভার, তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে ভার্বের আগে আমরা জানি সাবজেক্ট। দেখেন সাবজেক্টের জায়গায় নাউন বসছে কিনা। দ্বিতীয় সেন্টেন্সে দেখেন এখানে স্প্রেড হলো ভার্ব, এখন ভার্বের জায়গায় দেখেন এখানে বসছে স্নিজিং। স্নিজ ভার্ব, সেই স্নিজের সাথে আইএনজি যোগ হয়েছে স্নিজিং। এখন একটা কথা খেয়াল করে দেখেন, আমরা দুইটা টপিকের নাম শুনেছি। একটা টপিককে আমরা বলে থাকি হলো জিরান, আর জিরান মানে আমরা জানি হলো ভার্ব প্লাস আইএনজি। জিরান মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে খেয়াল করে দেখেন তো, স্নিজ ভার্ব ছিল, স্নিজ মানে হাসি ফেলা, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হলো স্নিজিং। তাহলে দেখেন তো ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, দ্যাট মিন্স এটা খেয়াল করে দেখেন এটা কিন্তু জিরান হয়ে গেছে। আরেকটা টপিক আমরা জানি যে আমরা নাম শুনি ইনফিনিটিভ, খেয়াল করে একটা একদম জিরান, আর এবার আমরা দেখতেছি ইনফিনিটিভ। ইনফিনিটিভটা আমরা জানি যে টু প্লাস ভার্ব, খেয়াল করে দেখেন টু প্লাস ভার্ব। আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে এটা জিরান। এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা তাহলে জিরান। দ্যাট মিন্স এখানে কিন্তু ইনফিনিটিভ নেই। আচ্ছা, আমরা একটা বাংলায় একটা সেন্টেন্স বলি যে মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল। সেখানে দেখেন আমরা সেন্টেন্সে কিন্তু ইংরেজি সেন্টেন্স আমরা লিখি টু আর ইজ হিউম্যান লিখি, টু আর ইজ হিউম্যান, যে মানুষ মাত্রই ভুল। এখানে দেখেন টু আর মানে হচ্ছে ভুল করা, আরটা দেখেন কিন্তু ভার্ব। তাহলে এখানে দেখেন টু প্লাস ভার্ব হইছে কিনা, তাহলে টু প্লাস ভার্ব যদি হয় তাহলে দেখেন ইনফিনিটিভ হইছে। এখন আমাদের একটা কোশ্চেন, নাউন বসবে কিন্তু দেখেন জিরান, খেয়াল করে দেখেন বসছে কিন্তু ইনফিনিটিভ। তাহলে সাবজেক্টের কথা
কিন্তু সাবজেক্টের জায়গায় এখানে আবার দেখেন এনজয়টা এখানে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব, তাহলে গসিপিং হয়েছে অবজেক্ট, তাহলে অবজেক্টের জায়গায় তো নাউন বসার কথা, কিন্তু দেখেন অবজেক্টের জায়গায় তো জিরান বসছে। কিন্তু আমরা তো শুরুতে বলে আসলাম যে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় নাউন বসে, তো এখানে জিরান বা ইনফিনিটিভ কেন বসতেছে? তো জিরান বা ইনফিনিটিভ বসার তো কারণ আছে, কারণ খেয়াল করে দেখেন তো এই জিরান বা ইনফিনিটিভ কার কাজ করে? এই জিরান বা ইনফিনিটিভ কিন্তু নাউনেরই কাজ করে। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে, আপনারা একটু খাতা কলম সঙ্গে নিয়ে বসবেন, কিছু কিছু বিষয় লিখতে পারেন। আবার অনেকে আছেন আপনাদের মধ্যে, এখানে হয়তো যে কয়েকজন পার্টিসিপেন্ট আছেন, অনেকে আছে দেখবেন পুরো লেকচার খুব সুন্দর করে নোট করতে পারেন। আচ্ছা, যিনি সুন্দর করে নোট করতে পারবেন পুরো লেকচারটা, আপনি পারলে ওই যেটা নোট করলেন সেটা একটু গ্রুপে আপনি শেয়ার করবেন, তাহলে অন্যদের জন্য এটা একটু হেল্পফুল হবে। আবার অন্যরা এই সুযোগ নেন না যে একজন দিবে আর সেটা আমি নিব আর আমি হাত পা গুটায় নিয়ে বসে থাকি, এই সুযোগ নেন না। নিজে একটু শ্রম নেন, তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে। লেখেন, লিখলে সুবিধা হবে। তো এখন আসসালামু আলাইকুম আপনারা স্যার। খাতায় স্যার লিখবেন একটা কি কথা, যে জিরান এবং ইনফিনিটিভ, জিরান এবং ইনফিনিটিভ মূলত নাউনের কাজ করে। জিরান এবং ইনফিনিটিভ মূলত নাউনের কাজ করে। তাহলে খেয়াল করে দেখেন যে জিরান এবং ইনফিনিটিভ যদি নাউনের কাজ করে, তাহলে তো জিরান সাবজেক্ট হতেই পারে, কারণ নাউনেরই তো সমমান, ওটা নাউনের ইকুইভ্যালেন্ট জিরান বা ইনফিনিটিভ। তাহলে নাউন বসলে জিরান বা সাবজেক্টের জায়গায় বসতে পারে, ইনফিনিটিভ ও সাবজেক্টের জায়গায় বসতে পারে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি জিরান ইনফিনিটিভ বসতে পারে, তাহলে অবজেক্টের জায়গাও বসতে পারে। এখানে খেয়াল করে দেখেন গসিপ থেকে গসিপিং, তাহলে অবজেক্টের জায়গায় জিরান বসাইছি। এখানে দেখেন ইন্ডিপেন্ডেন্স, সরাসরি এখানে আমি নাউনই বসাচ্ছি, তাহলে সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, অবজেক্টের জায়গাতেও নাউন বসতে পারে। এখন নাউনের ইকুইভ্যালেন্ট হিসেবে কোথাও জিরান অথবা ইনফিনিটিভ বসতে পারে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে স্নিজিং, যেখানে আমি জিরান করেছি, এখানে স্নিজিং আমি যেটা জিরান করেছি, আমি কিন্তু ইচ্ছা করলে এটাকে ইনফিনিটিভও করতে পারবো। তাহলে খেয়াল করেন, আমি যদি ইনফিনিটিভ করি তাহলে আমি কি লিখবো? টু। টু এর পরে দেখেন এখানে এই যে টু স্নিজ, এখানে খেয়াল করে দেখেন স্নিজ মানে হাসি ফেলা। এখন টু এর পরে আমরা জানি ভার্বের সাথে তো আইএনজি যোগ করা যাবে না, তাহলে আমি যদি টু স্নিজিং লিখি তাহলে কিন্তু ভুল হবে। তাহলে লিখতে হবে কি টু স্নিজ, পরে যা আছে তাই লিখবেন যে টু স্নিজ স্প্রেড জার্ম, যে হাসি ফেললে জীবাণু, হাসি জীবাণু ছড়ায়। এই সেন্টেন্সেরও যে মিনিং, উপরের সেন্টেন্সেরও একই মিনিং। খালি সাবজেক্টের জায়গায় এখানে ইনফিনিটিভ করলাম, এখানে সাবজেক্টের জায়গায় জিরান করা ছিল, একই বিষয়। ওই জিরানও নাউনের কাজ করে, ইনফিনিটিভও নাউনের কাজ করে, যার কারণে সাবজেক্টের জায়গায় বা অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে। এখন আমাদের প্রশ্ন হলো যে পরীক্ষায় কোশ্চেন কিভাবে থাকতে পারে। দেখেন, আমরা যেটুকু আলোচনা করলাম, সাপোজ পরীক্ষায় একটা পরীক্ষায় কোশ্চেন ছিল, দেখেন কোশ্চেনটা ছিল দেখেন পরীক্ষায় কোশ্চেনটা ছিল the dash dash unknown quantities, dash unknown quantities, dash unknown quantities is the main task, main task মানে হলো প্রধান কাজ, main task of algebra। তাহলে main task of algebra তার মানে বীজগণিতের প্রধান কাজ। dash unknown quantities is the main task of algebra, এটা কোশ্চেন ছিল। এ নাম্বার অপশন ছিল হলো ফাইন্ড, বি নাম্বার অপশন ছিল টু ফাউন্ড, সি নাম্বার আপনার অপশন যেটা ছিল সেটা হলো ফাইন্ডিং।
finding, আর ডি নাম্বার অপশন ছিল টু ফাইন্ড ডি। আপনারা বলেন তো এই কোশ্চেন এটা ডাচ বাংলা ব্যাংকে আসছে, তারপর আরো দুই জায়গায় এই কোশ্চেনটা আসছে, একটু কাইন্ডলি বলেন তো ফাইন্ডিং স্যার, সি নাম্বার। ফাইন্ডিং স্যার, না ডি কোনটা হবে অ্যানসার বলেন? স্যার স্যার ফাইন্ডিং সি নাম্বার, বলেন তো অ্যানসার কোনটা হবে? সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমাদের সি নাম্বার উত্তর হলো, এটা আমরা জানবো। পাশাপাশি এই তিনটের উত্তর কেন হলো না এইটা জানা বেশি জরুরি। তাহলে আমাদের অনেকগুলো রুল আলোচনা হবে। ফাইন তো ভার, তো ভার তো সাবজেক্টের জায়গায় বসতে পারে না, সাবজেক্টের জায়গায় বসে নাউন। আর আমরা জানি নাউনের বিকল্প হিসেবে জিরান কিংবা ইনফিনিটিভ বসতে পারে। এখন এখানে এসে আপনার কাছে ইনফিনিটিভ মনে হতে পারে, কিন্তু প্রশ্ন 2 এর পরে তো পাস্ট ফর্ম বসানো যাবে না। আমরা জানি এখানে ফাইন্ড হলো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হলো ফাউন্ড, পাস্ট পার্টিসিপল কিন্তু ফাউন্ডই হয়। এখন 2 এর পরে তো ভার্বের বসানো লাগবে হলো প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স টু ফাইন্ড যদি হতো তাহলে অ্যানসার হতো, কিন্তু এখানে টু ফাউন্ড করা আছে। যেমন আমরা টু গো লিখতে পারি, আমরা কি টু ওয়েন্ট লিখতে পারবো? 2 এর পর তো ওয়েন্ট লেখা যাবে না, টু গো হতে পারে। এখানে এসে প্রবলেম কি? এখানে এসে আবার প্রবলেম হলো, দেখেন 2 এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। যদি টু ফাইন্ড হতো তাহলে অ্যানসার কিন্তু এটা হতো। তাহলে বোঝা গেল যে ইনফিনিটিভের ব্যবহার এখানে ভুল আছে। কিন্তু জিরান্ডের বেলায় এসে দেখেন ফাইন্ড মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা আছে, এজন্য অ্যানসার আমরা সি নাম্বার। ফাইন্ডিং আননোন কোয়ান্টিটিস, অজানা সংখ্যাকে খুঁজে বের করা, ইজ দ্য মেইন টাস্ক, প্রধান কাজ অফ অ্যালজেব্রা, বীজগণিতের প্রধান কাজ। অজানা সংখ্যাকে খুঁজে বের করা বীজগণিতের প্রধান কাজ। এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা পরীক্ষায় কোশ্চেন কি ছিল খেয়াল করেন। আরেকটা পরীক্ষায় কোশ্চেন ছিল ড্যাশ is not a new idea. Dash is not a new idea. A নাম্বার অপশন ছিল the plan থেকে planning, the planning of cities, the planning of cities, এটা ছিল A নাম্বার। B নাম্বার ছিল the cities to plan them। আমি যেগুলো एग्जांपल দিচ্ছি এগুলো বিভিন্ন পরীক্ষায় আসা एग्जांपल। সি নম্বরে ছিল প্ল্যান সিটিজ, আর ডি নম্বরের অপশনে যেটা ছিল টু প্ল্যানিং সিটিজ, টু প্ল্যানিং সিটিজ, টু প্ল্যানিং সিটিজ। বলেন তো কাইন্ডলি এখানে आंसर কোনটা হতে পারে? স্যার এই নাম্বারটা স্যার, এ নাম্বার, এ নাম্বার নাকি? এ নাম্বার অপশন। আচ্ছা, আরেকজনের হলো বি নাম্বার। অবশ্য চারজন চারটে বললে কিন্তু নিশ্চিত आंसर হবে, বুঝছেন? তো এখানে আজ আমরা খেয়াল করি, দেখেন তো এই যে প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা করা, এটা হলো ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয়, ভার্ব সাবজেক্ট হবে না, তাহলে ইনফিনিটিভ করা যেতে পারে। এখন ইনফিনিটিভ করলে দেখেন তো টু প্ল্যানিং হয় নাকি টু প্ল্যান হওয়া লাগবে? টু প্ল্যান হওয়া লাগবে। তাহলে ইনফিনিটিভ এখানে ঠিক নাই, তাহলে ইনফিনিটিভ না হলো তাহলে জিরান করা যেতে পারে। তাহলে দেখেন প্ল্যান থেকে এখানে জিরান করা আছে কিনা, প্ল্যানিং, প্ল্যান হলো ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে প্ল্যানিং। তাহলে এখানে আমরা যদি সি নাম্বারটা দেখেন, সি নাম্বার যদি জিরান করা থাকতো, এখানে প্ল্যান থেকে প্ল্যানিং, যে প্ল্যানিং সিটিজ, সি নাম্বারটা যদি এটা থাকতো তাহলে आंसर কিন্তু এটাও হতো। যে প্ল্যানিং সিটিজ ইজ নট এ নিউ আইডিয়া, যে নগর পরিকল্পনা করা এটা নতুন ধারণা না। এখন প্রশ্ন, প্ল্যানিং সিটিজ এখানে অফ পাওয়ার, এখানে দা আছে, খেয়াল করে দেখেন এখানে অফ আর এখানে আছে দা। এখন এখানে জাস্ট এইটুকু মনে রাখবেন, আগে যদি দা থাকে, আগে দা থাকলে তার পরে কি দেওয়া লাগবে, অফ। অর্থাৎ আপনি দা প্ল্যানিং অফ সিটিজ এটা লিখলেও হবে, অথবা
আপনি অপ তুলে দিতে হবে, দাও তুলে দিতে হবে। হয় প্ল্যানিং সিটিজ অথবা দা প্ল্যানিং অফ সিটিজ। কিন্তু শুধু দা প্ল্যানিং সিটিজ লিখলে হবে না, তাহলে অফ দেওয়া লাগবে, অর্থাৎ দা থাকলে অফ থাকা লাগবে। আর যদি মনে করেন আমি কোনোটা রাখবো না, তাহলে অপও কেটে দেওয়া লাগবে, দাও কেটে দেওয়া লাগবে। আমার কথা কি ক্লিয়ার? হয় প্ল্যানিং সিটিজ ইজ নট এ নিউ আইডিয়া অথবা দা প্ল্যানিং অফ সিটিজ ইজ নট এ নিউ আইডিয়া। তাহলে আমরা একটা নিয়ম করলাম যে নাউনের ব্যবহার প্রথম নাম্বার কথা হলো সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে। এবার দ্বিতীয় নাম্বার একটা নিয়ম খেয়াল করে, আর পরীক্ষায় কিভাবে কোশ্চেন দেখবে কোশ্চেনটা আমরা দেখাইলাম। এবার দ্বিতীয় নাম্বার নিয়মে একটু লেখেন, দুই নাম্বার নিয়মে লেখেন দ্বিতীয় নাম্বার নিয়মে লেখেন যে প্রিপজিশন প্রিপজিশনের পরে নাউন বসে। তারপরে প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন বসে। যেমন এখানে एग्जांपल খেয়াল করে দেখেন, এখানে আমি एग्जांपल দিলাম the trees are essential. Trees are essential for. The trees are essential for. এখানে থাকলো সারভাইভ, একটা সারভাইভ অবলিক আরেকটা দিলাম সারভাইভাল। সারভাইভাল, the trees are essential for survive নাকি সারভাইভাল। আবার এখানে দেখেন দিলাম we can succeed. We can succeed, যে আমরা সফল হতে পারি by study নাকি by studying hard। তো অনেক পড়ালেখার মাধ্যমে আমরা সফল হতে পারি, কঠোর পড়ালেখার মাধ্যমে আমরা সফল হতে পারি। বলেন তো এখানে ফরটা দেখেন প্রিপজিশন, এখানে আছে বাই একটা প্রিপজিশন। আপনাদের দেখেন তো বাই এখানে আমরা কি স্টাডি দিব নাকি স্টার্টিং দিব? Starting. স্টার্টিং দিব। ছোটবেলায় কিন্তু আমাদেরকে স্যারের একটা কথা শিখিয়ে দিত যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সঙ্গে কি যোগ করে দিবে? আইএনজি যোগ করে দিবে। কেন এটা স্যারেরা বলতেন? কারণ হলো প্রিপজিশনের পরে ভার্ব বসে না, প্রিপজিশনের পরে নাউন বসাতে হবে। এখন কিছু ভার্ব আছে সরাসরি নাউন পাওয়া যায় না, এখন সেই ভার্বগুলোর সঙ্গে আমরা করি কি আইএনজি যোগ করে দিই, আর আইএনজি যোগ করে দিলে সেটা কি হয়? জিরান্ড হয়। আর ওই জিরান্ড মানেই তো আপনার নাউন, যেটা জিরান সেটাই নাউন। এটা একটা কথা বলে না যেটা হানিমুন সেটাই মধুচন্দ্রিমা। এখন এখানে দেখেন ফর হলো প্রিপজিশন, এখন সারভাইভ হলো ভার্ব। প্রিপজিশনের পরে তো ভার্ব হবে না, ওখানে সারভাইভ হলে তাহলে তো এখানে স্টাডি হতো। এখন সারভাইভ হলো ভার্ব, সেই সারভাইভের নাউন ফর্ম হলো সারভাইভাল। সারভাইভ হলো ভার্ব, তার নাউন ফর্ম কি? সারভাইভাল। দেখবেন অনেকগুলো ভার্ব আছে, সেই ভার্বগুলোর শেষে খেয়াল করে দেখেন অনেক ভার্ব আছে যে ভার্বগুলোর শেষে এই যে এল সাফিক্স যুক্ত করে আমরা নাউন গঠন করি। আমরা তো সাফিক্স আর প্রেফিক্স তো বুঝি, আমরা জানি প্রেফিক্স মানে উপসর্গ যেটা পূর্বে বসে। যেমন অনেস্ট, সেখান থেকে আমি অপোজিট করলাম ডিসঅনেস্ট, আমরা ডিসটাকে কি বলি? প্রেফিক্স বলি, তাই না? অ্যাবল থেকে আমি করলাম আনএবল, এটা আনটাকে আমরা বলতেছি হলো প্রিফিক্স যেটা পূর্বে বসে। আর এখানে দেখেন তো পূর্বে বসতেছে ভার্বের নাকি পরে বসছে, পরে যেটা বসে সেটাকে আমরা বলি হলো সাফিক্স বলে থাকি। সাফিক্সের বাংলা অনুসর্গ বলতে পারি, প্রত্যয় বলতে পারি, বিভক্তি বলতে পারি। যেমন এখানে ভার্ব দেখেন আমি যদি বলি অ্যাপ্রুভ, খেয়াল করে দেখেন
অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, সেখানে এল যোগ করলে হয় অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল হলে তাহলে সেটা হয়ে গেল হলো নাউন। এখানে দেখেন আমি দিলাম ডিসমিস, ডিসমিস, ডিসমিস থেকে আমরা দিলাম হলো এল যোগ করে তাহলে ডিসমিজাল। এখানে খেয়াল করে দেখেন অ্যারাইভ, অ্যারাইভ মানে পৌঁছা, অ্যারাইভ থেকে আমরা এল যোগ করে কি করি অ্যারাইভাল, তাহলে অ্যারাইভাল কি হয়ে গেল নাউন হয়ে গেল। সিমিলারলি এখানে খেয়াল করে দেখেন ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, ডিনাই থেকে আমরা এল যোগ করে আমরা করি ডিনাইয়াল, ডিনাইয়াল হচ্ছে তাহলে নাউন হয়ে গেল। আবার এখানে আসে হচ্ছে তাহলে দেখেন সারভাইভ, তাহলে সারভাইভের সাথে এল যোগ করে ডিনাই থেকে ডিনাইয়াল, সারভাইভ থেকে হয় হলো সারভাইভাল। তাহলে আমরা দেখলাম যে প্রিপজিশনের পরে নাউন বসতে পারে। এখন পরীক্ষায় এই যে প্রিপজিশনের পরে যে নাউন বসে, পরীক্ষায় দেখেন কোশ্চেন কিভাবে থাকতে পারে। একটা পরীক্ষায় কোশ্চেন দেয়া ছিল, আচ্ছা আমি বিগত বছরের দুইটা কোশ্চেন দিচ্ছি। বিগত বছরের দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন ছিল যে দা দেখেন দা ওয়ার্নিং, ওয়ার্নিং মানে সতর্কবাণী, দা ওয়ার্নিং অফ দা অথরিটি, the warning of the authority, the warning of the authority falls on পতিত হয় deep ears, deep ears, deep ears, আমরা যে deep ears বলি বধির কান, কিন্তু এখানে the warning of the authority যে কর্তৃপক্ষের সতর্কবাণী falls on, আচ্ছা এখানে একটু লেখা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, অথরিটি এই শব্দটা হলো অথরিটি, পরে লিখেছি আমি ফলস অন, ফলস অন ডিপ ইয়ার্স। এই কোশ্চেনটা আসছে আপনার 39 বিসিএস, 39 ছিল ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস, এই 39 বিসিএস এটা আছে। আইসা এখানে ওয়ার্নিংটা আন্ডারলাইন করা ছিল, তার মানে সেন্টেন্সের মিনিং কি হচ্ছে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, কর্তৃপক্ষের সতর্কবাণী, ফলস অন ডিপ ইয়ার্স, তার মানে কি কর্তৃপক্ষের সতর্কবাণী কেউ কর্ণপাত করছে না, তার মানে শুনেও শুনছে না, সেটা কি ইফেক্টিভ করছে না। যেমন এই যে দেখেন কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে বলছে কি যে আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন হবে, তারপরেও আজকে দেখবেন কিছু কিছু জায়গায় লকডাউন কেমন হচ্ছে, লকডাউন ঠিকমতো হচ্ছে কিনা, পালন হচ্ছে কিনা, এইটা দেখার জন্য বেশ কিছু জনগণ রাস্তায় আবার আসছে এটা দেখার জন্য। তার মানে কি কর্তৃপক্ষের সতর্কবাণী তার জন্য ডিপিআর হয়ে গেছে, মানে এটা তার উপর কোনো কানেই লাগে নাই তার। এখন এইটা একটা কোশ্চেন ছিল 39তম বিসিএস এ। আরেকটা পরীক্ষায় কোশ্চেন ছিল, খেয়াল করেন, দেয়ার ইজ, আমি যে एग्जांपल গুলো দিই পসিবল হলে আপনারা একটু খাতায় লিখবেন, কারণ এগুলো আমি বানায় एग्जांपल দিই না, আমিও বানায় एग्जांपल দিতে পারি কিন্তু পরীক্ষায় সেগুলো আসবে না, এইজন্য পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আলোচনা করতে হবে। যে দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন, কোশ্চেনটা ছিল দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন, CERN, CERN, but no need, but no need for alarm. There is some cause for concern but no need for alarm. এখানে concern শব্দটা আন্ডারলাইন করা ছিল। এখন এই আন্ডারলাইন করে বলা হয়েছিল what kind of parts of speech is the underline word, এখানে যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব, এটা অপশন ছিল। এখন আপনি খেয়াল করেন তো এই যে ফরটা এটা প্রিপজিশন কিনা বলেন, তাহলে ফর যদি প্রিপজিশন হয় তাহলে এখানে কনসার্নটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন কি বসে? নাউন বসে না? আমরা 2 নম্বর নিয়মে বললাম যে প্রিপজিশনের পরে নাউন বসে, তাহলে এখানে ফর প্রিপজিশন, তাহলে এখানে কনসার্নটা নাউন। আচ্ছা পরীক্ষায় যদি মনে করেন এই অ্যালার্ম কথাটা আন্ডারলাইন করা থাকে তাহলে অ্যালার্মটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে?
Noun, Noun. sir. নাউন হবে। কি দেখে বুঝলেন? প্রিপজিশন Preposition দেখে বুঝ- বুঝছেন, তাই না? সিমিলারলি এখানে দেখেন এই যে ফলস অন, এই ফলস অনটা হচ্ছে ভার্ব। তো ওইটা যদি ভার্ব হয় তাহলে এখানে দেখেন যে এই যে দা ওয়ার্নিং অফ, ওখানে দেখেন আমরা আগের এক্সাম্পলে বলছিলাম দা প্ল্যানিং অফ, প্ল্যান থেকে কিন্তু প্ল্যানিং হয়েছিল, আর এখানে ওয়ার্ন থেকে কি হয়েছে? ওয়ার্নিং, জিরান্ড হয়েছে। তো এখানে বলছে যে জিরান্ড তো হয়েছে, সেটা সমস্যা না, বলছে অপশনে আছে এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে কি বলবো আমরা? সাবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসে। তাহলে এটাকে আমরা বলবো হলো নাউন। তাহলে দেখেন আমরা নাউনের দুইটা কাজ করলাম। একটা আমরা বললাম যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে, এই যে সাবজেক্টের জায়গায় নাউন বসে। দ্বিতীয় নাম্বার বললাম যে প্রিপজিশনের পরে নাউন বসে, এটা আমরা বললাম ফাংশন অফ নাউন। এবার আসেন, দেখবেন পরীক্ষাতে এরকম সেন্টেন্স দেয়, সেন্টেন্স দিয়ে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে, আন্ডারলাইন করা ওয়ার্ডটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ এটা চাওয়া হয়। তো এটা খেয়াল করে, তাহলে আমরা ফাংশন অফ স্যার নাউন এইটা নিয়ে করলাম। আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। স্যার স্যার, এখানে ফর তো প্রিপজিশন, বাট ফরের পরে কনসার্ন বা অ্যালার্ম, এটা আইএনজি যুক্ত হলো না কেন? আচ্ছা, হ্যাঁ, এটা আইএনজি যুক্ত হয় না এই কারণে, কারণ এ নিজেই মনে করেন নাউন। যেমন আমি বললাম যে অধিকাংশ জনগণ ফুটবল প্রিয়, অধিকাংশ জনগণ ফুটবল প্রিয়। তাহলে দেখেন আমি এখানে লিখব the most people are fond of, যে অধিকাংশ জনগণ ফুটবল প্রিয়। এখন এখানে দেখেন এই যে অফটা প্রিপজিশন। এখন আপনার প্রশ্ন যে প্রিপজিশনের পরে তো আইএনজি যুক্ত হয়, কিন্তু ফুটবল নাউন, আপনি আইএনজি যুক্ত কেন করেন? আপনি আইএনজি কার সঙ্গে যুক্ত করেন? ভার্বের সাথে। প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করেন। আর আইএনজি যুক্তের উদ্দেশ্য কি? আপনি কি বানাবেন? নাউন বানাবেন। কিন্তু ফুটবল নিজেই যে নাউন, তাহলে তার আইএনজি যুক্ত করা লাগবে না। যেমন দেখেন উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ। এখন আপনারা খেয়াল করেন ইন হলো প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে আপনার যদি ভার্ব আসতো তাহলে আইএনজি যুক্ত করতেন, উদ্দেশ্য হলো নাউন বানানো। কিন্তু বাংলাদেশ নিজেই তো নাউন, আর তো আইএনজি যুক্ত করতে হবে না। যদি নাউন সরাসরি আসে তাহলে আইএনজি যুক্ত হয় না, কিন্তু যখন ভার্ব আসে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কেন? ওটা কি জিরান করা, আর জিরান করা মানে নাউনে পরিণত করা। কি ক্লিয়ার? স্যার এখানে যদি স্যার কনসার্নটা যদি আমি বার বানাই তাহলে সেন্টেন্স কি অর্থের কোনো পরিবর্তন হবে? হ্যাঁ ফর কনসার্নিং, আমি এখানে যদি ফর কনসার্নিং মানে কনসার্নটাকে যদি ভার্ব হিসেবে ধরে নেই, আইএনজি যোগ করি, তাহলে কি সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে? দেয়ার ইজ সাম কজ ফর কনসার্নিং, এভাবে যদি দেই স্যার। না, এখানে কনস্ট্যান্ট নিজেই নাউন হিসেবে ইউজ হতে পারে, বুঝতে জি স্যার, পারছেন? জি স্যার, জি আর স্যার, যদি বুঝতে ভার্ব পারছি হিসেবে স্যার। ইউজ হয় আপনি সেখানে আইএনজি যুক্ত করা যাবে, সমস্যা নেই, এবং জি জেরান স্যার, জি করা স্যার, যাবে। তো অর্থের তো কোনো পরিবর্তন হবে না স্যার, এবার অর্থের কোনো সমস্যা। পরের টপিক খেয়াল করেন, আমরা নাউন সম্পর্কে আজকে আলোচনা করতেছি, ভালো করে খেয়াল করেন। গ্রামার আমাদের ক্লাসে ক্লিয়ার হওয়া লাগবে, আর বাসায় আপনারা ভোকাবুলারি বেসড কোশ্চেন গুলো করবেন। দ্বিতীয় নাম্বার টপিকে লেখেন আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ নাউন। অর্থাৎ এই যে আপনার একটা করে শব্দ যে আন্ডারলাইন করে বলে, এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ আমরা দেখব, কোথায় কোথায় থাকলে আমরা নাউন বলবো, কারণ আজকে নাউন নিয়ে আলোচনা হচ্ছে। এখানে আমরা একটু সংক্ষেপে আমরা একটা শর্ট টেকনিক একটু শেখার চেষ্টা করি, সেটা হলো পিএডি। আমরা এখানে লিখি যে পিএডি এর পরে নাউন বসে, পিএডি এর পরে নাউন বসে। এখন প্রশ্ন, এই ডি বলতে আমি কি বুঝাইলাম? এই ডি বলতে আমি বুঝাইছি ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার নিয়ে আমাদের নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা আছে। ডিটারমিনার নিয়ে আগামী ক্লাস যেটা, সেটা ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনা সেখানে আছে। তো তারপরে আজকে সংক্ষেপে আমি বলি
যে ডিটারমিনার নিজে অ্যাডজেক্টিভের কাজ করে। ডিটারমিনার বলতে এটা আমরা বলি মেনি অথবা মাচ অথবা সাম অথবা দিস দ্যাট, ঠিক আছে, অথবা এই যে নো বা বল ইত্যাদি এগুলো আছে। নেক্সট ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা আছে। ডিটারমিনার কিন্তু বিসিএস এর প্রিলিমিনারি থেকে সিলেবাসে একদম উল্লেখ আছে যে ডিটারমিনার টপিক। তো এই ডিটারমিনার একটা দিতে বুঝাইলাম, আর এতে আমি বললাম হলো আর্টিকেল। এতে আর্টিকেলও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। আমরা বলছি আর্টিকেলের পরে নাউন বসে। যেমন আমি প্রথম যে एग्जांपलটা দিয়েছিলাম, দেখেন দা ওয়ার্নিং অফ অথরিটি, দাটা আর্টিকেল ছিল, তাহলে দা ওয়ার্নিং, তাহলে ওয়ার্নিংটা কি ছিল, আর্টিকেলের পরে কি বসে, নাউন, তাই না? আবার আমি বললাম যে এখানে যে এ ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ানটা কি বুঝাবে, নাউন বুঝাবে। আচ্ছা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর তো নাউন বলবে স্বাভাবিক, কারণ অ্যাডজেক্টিভের কাজই তো নাউনকে মডিফাই করা। এজন্য অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। যেমন আমি বললাম অনেস্ট পিপল বা অনেস্ট অফিসার, তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ, অফিসারটা কি বলি আমরা, তখন নাউন বলি, তাই না? অথবা আমি বললাম করাপ্টেড কান্ট্রি, করাপ্টেড অ্যাডজেক্টিভ, কান্ট্রি দেখেন নাউন। আর এই যে পি তে হলো পসেসিভ, পি তে হলো পসেসিভ। পসেসিভ কোনটা, দেখেন আই, আই তো সাবজেক্ট, মি তো হলো অবজেক্ট, তাহলে আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই হলো পসেসিভ। আবার এখানে হি থেকে তাহলে কি হবে, হি ইজ পসেসিভ। উই থেকে তাহলে আওয়ার পসেসিভ। ইউ থেকে তাহলে ইওর পসেসিভ, তাই না? ওয়ান থেকে তাহলে হবে কি, ওয়ানস পসেসিভ, অথবা ইট থেকে হবে ইটস। এগুলো হলো পসেসিভ। পসেসিভের পরেও নাউন বসে। এগুলো সিম্পল ভাবে আপনি চিন্তা করে দেখেন। আমি বললাম মাই ফ্রেন্ড, দেখেন মাই ফ্রেন্ড, মাই পসেসিভ, ফ্রেন্ড তো নরমালি নাউন হচ্ছে। এখানে দেখেন যে হিজ, এখানে আমি বললাম যে হিজ কলেজ, তাহলে দেখেন হিজ পসেসিভ, কলেজ নাউন নরমালি বসে। আচ্ছা আবার পি তে আমরা এর আগের দিকে আসলাম, পি তে প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে নাউন বসে একটু আগে আমরা দেখে আসছি। তাহলে এগুলোর পরে যখন কোনো শব্দ দেখবো আমরা, সেটাকে তখন আমরা বলবো হলো নাউন। এখন পরীক্ষায় কোশ্চেন কিভাবে থাকবে দেখেন। একটা পরীক্ষায় ছিল, কোশ্চেন ছিল ইউ হ্যাভ নো রাইট, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। বলা হয়েছে তোমার এটা করার অধিকার নেই। এখানে রাইট আন্ডারলাইন ছিল, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। আরেক জায়গায় কোশ্চেন আসছে ট্রাই ইওর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো, এখানে বেস্ট আন্ডারলাইন। আরেক জায়গায় কোশ্চেন ছিল ওয়েট ফর আ হোয়াইল, কিছুক্ষণ অপেক্ষা করো, হোয়াইল আন্ডারলাইন। আরেক জায়গায় কোশ্চেন ছিল, খেয়াল করেন, এই যে ব্লেজিং, আশীর্বাদ, ব্লেজিং কাম ফ্রম অ্যাবাভ, এখানে অ্যাবাভটা আন্ডারলাইন করে। আরেক জায়গায় কোশ্চেন দেখেন ছিল যে দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়াল, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়াল, এখানে গোটা আন্ডারলাইন করা ছিল। আচ্ছা এখানে আপনি ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা আর একটা एग्जांपल রাখেন তো, যে হি kept the fast for a week, he kept the fast for a week, এখানে ফাস্ট আন্ডারলাইন ছিল। এখন এইভাবে আন্ডারলাইন করে পরীক্ষায় বলা হয়েছিল যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো এখানে, মানে এই সেন্টেন্সে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ হয়েছে আমরা খেয়াল করব। দেখেন এখানে নটা ডিটারমিনার, এই যে ডিটারমিনার, তাহলে এখানে রাইটটা কি হবে, নাউন। এখানে ইওর, খেয়াল করে দেখেন ইওরটা কি পসেসিভ,
তাহলে পসেসিভ এর পরে শব্দ কি হয়? নাউন। এখানে এটা দেখেন আর্টিকেল, তাহলে আর্টিকেল এর পরে শব্দ এখানে নাউন। এখানে ফ্রমটা কি? প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে শব্দটা এখানে নাউন। সিমিলারলি এখানে দা আর্টিকেল, তাহলে গো এখানে নাউন, এখানেও দা আর্টিকেল, তাহলে ফার্স্ট এখানে নাউন। এখন দেখেন আমরা কিন্তু নরমালি সারা জীবন তো জানি গো হলো ভার্ব, আর আজকে এসে গো দেখেন কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এখানে তার আগে কি আছে? দা আছে। আর গো মানে যখন যাওয়া হয় তখন গোটা কিন্তু ভার্ব হয়। এখানে গো মানে হলো নিয়ম বা রীতিনীতি। আমি বললাম দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড, যে এটাই দুনিয়ার নিয়ম। এখানে হি কেপ দা ফাস্ট ফর এ উইক, এখানে ফাস্টটা কিন্তু দেখেন নরমালি আমরা অ্যাডভার্ব জানি, কিন্তু এখানে ফাস্ট কি হিসেবে বসছে? নাউন হিসেবে বসছে। এইজন্য বলা হয় the same word may be used as different parts of speech depending on their position, তাদের পজিশনের উপর ডিপেন্ড করে একই ওয়ার্ড কোথাও অ্যাডভার্ব, কোথাও নাউন, কোথাও ভার্ব, কোথাও এসে দেখেন নাউন, এবার কোথাও প্রিপজিশন, এখানে এসে হলো দেখেন নাউন, হয় কোথাও কনজাংশন, এখানে হইছে দেখেন নাউন। তো সব জায়গায় এরকম বিষয়। ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, রাইট মানে অধিকার। আমরা বলি পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার, সোশ্যাল রাইটস, সামাজিক অধিকার, রিলিজিয়াস রাইটস, তাই না? ধর্মীয় অধিকার বা হিউম্যান রাইটস, মানব অধিকার। তাহলে এখানে ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, যে তোমার এটা করার কোনো অধিকার নেই। ট্রাই ইওর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। ওয়েট ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ, আশীর্বাদ স্বর্গ থেকে আসে, উপর থেকে আসে, তার মানে স্বর্গ থেকে আসে। এখানে অ্যাবাভ বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে হেভেনকে, স্বর্গ করে, স্বর্গকে বোঝানো হয়েছে। দ্যাট মিন্স এটা নাউন। দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড, এটাই দুনিয়ার নিয়ম। হি কেপ দা ফাস্ট, এখানে ফাস্ট মানে হচ্ছে রোজা বা উপোস। আপনি খেয়াল করেন আমরা সারা রাত কি করি? সারা রাত না খেয়ে থাকি, অনাহারে থাকি, এটা হলো ফাস্ট। সকালবেলা কিছু আমরা উঠে খাইলাম, খাইয়ে সেই ফাস্টটা, উপোসটাকে কি করলাম? ভেঙে ফেললাম। এই জন্য কিন্তু এখান থেকে হয়েছে দেখেন ব্রেকফাস্ট। বুঝতে পারছেন? সারা রাত আমরা অনাহারে থাকি, সকালবেলা উঠে সেটাকে ভেঙে বলি, ওই জন্য এখান থেকে হয়েছে ব্রেকফাস্ট। আমরা খেয়াল করি না, তাই না? আমাদের খাওয়ার কথা আমরা খেয়ে যাই আর কি, পরে যা হয় হোক। তো খেয়াল করেন এইভাবে যেগুলো एग्जांपल দিয়েছি বিভিন্ন পরীক্ষায় আসছে। তাহলে আমরা এখানে যেহেতু পেয়েছি তাহলে এগুলোকে আমরা বলবো এটা হলো নাউন। তাহলে একটা গেল ফাংশন অফ নাউন, একটা গেল আইডেন্টিফিকেশন অফ নাউন। এবার আপনি খেয়াল করেন আপনার 37 বিসিএস এ একটা কোশ্চেন ছিল। 37 বিসিএস এ একটা কোশ্চেন ছিল, frailty thy name is frailty, frailty মানে হলো দুর্বলতা, thy name is woman, the frailty thy name is woman। এখানে আপনার 37 বিসিএস, 37 বিসিএস, 37 বিসিএস এই কোশ্চেনটা আসছিল। frailty thy name is woman, এই frailty মানে হচ্ছে উইকনেস, দুর্বলতা। thy name মানে your name is woman, এখানে thy কথা মানে হচ্ছে your, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ওয়ার্ড, এটা এগুলোকে আমরা আর্কেইক ওয়ার্ড বলে থাকি। আর frailty thy name is woman এই লাইনটা মূলত নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে হ্যামলেট নাটক আছে, আপনার হ্যামলেট নাটক থেকে লাইনটি মূলত নিয়েছেন, নিয়ে বলেছিল যে এই frailtyটা হচ্ছে কোন প্রকার পার্টস অফ স্পিচ। এটা আপনার যে হ্যামলেটের মা, হ্যামলেটের বাবা মারা গেছেন, দেখা গেছে যে 3 মাস পরে হ্যামলেটের মা তার হ্যামলেটের চাচা ক্লডিয়াসের সঙ্গে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হ্যামলেট স্বাভাবিকভাবে খুব শকড হয়ে গেলেন। তখন হ্যামলেট এই কথাটা বলেন যে frailty thy name is woman, যে এই নারীর আরেক নাম দুর্বলতা। তাহলে দেখেন frailty দুর্বলতা বা উইকনেস, তাহলে এটা কি কোন পার্টস অফ স্পিচ হবে তাহলে বলেন তো? Noun, sir. নাউন হবে। এটা 37 বিসিএস এ আসছে। একটু বিষয় খেয়াল করেন,
আমরা আগেও পার্টস অফ স্পিচ কিন্তু পড়ে আসছি, কিন্তু ভাইজান এখন কিন্তু পরীক্ষায় রহিম করিম কোন প্রকার পার্টস অফ স্পিচ এটা কিন্তু দিবে না। আগে আমরা পার্টস অফ স্পিচ পড়তাম রহিম করিম বাংলাদেশ লন্ডন, এগুলো হলো নাউন, আর গুড অনেস্ট এগুলো হলো অ্যাডজেক্টিভ। কিন্তু খেয়াল করেন তো এগুলো কি এখন আর পরীক্ষায় আসবে? ওগুলো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে কি এখানে গো আন্ডারলাইন করা থাকলো, আপনি তো মনে আর এই তো সহজ কোশ্চেন, নিচে এটা তো ভার্ব, এটা তো আমরা জানি, নিচে দেখবেন ভার্ব অপশনও আছে, তাহলে তো আপনার প্রত্যাশা আর প্রাপ্তি মিলে গেল। আপনি তো অ্যানসার করে এসে বললেন 100% সত্য অ্যানসার বা কারেক্ট অ্যানসার। এখন পরে অ্যানসার অন্যরা বলতেছে যে না এটা নাউন হবে। তো এখানে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার আসেন আমরা আসি ক্লাসিফিকেশন অফ নাউন। আর আমি তো দেখাইতেছি যে এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে কিনা সেটা তো আমরা দেখতেছি। তাহলে পরের টপিক একটু খেয়াল করেন, ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ। এখানে এটা বিসিএস এও আসে, আবার দেখবেন প্রাইমারি পরীক্ষাতে দেখবেন সেখানেও দেখবেন পরীক্ষায় কোশ্চেন আসে, প্রাইমারিতে বেশি আসে কোশ্চেনটা। আমরা জানি যে নাউনকে সাধারণত আমরা 5 ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার আমরা বলি, তাই না? এখন আমাদের প্রবলেম হলো দেখবেন একটা শব্দ আন্ডারলাইন করে দিয়েছে, আপনি বুঝতে পারলেন হ্যাঁ এটা একটা নাউন, কিন্তু নিচে অপশনে গিয়ে দেখবেন যে নাউন তো, এখন অপশনে আছে সেটা কি প্রপার না কমন না কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল। এখন আপনার কাছে তো মোটামুটি সবগুলোই প্রায় হয়, না হলে দেখবেন হয় কমন আর কালেকটিভ, এই দুটোর তো আলাদা করা যায় না। আমাদের প্রবলেম হয় কিনা খেয়াল করে দেখেন। আপনি দেখবেন আমরা প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, এগুলো কিন্তু আমাদের মাথায় আছে, কিন্তু ডেফিনেশন আপনার মাথায় আছে, নিচে উত্তরও দেয়া আছে, কিন্তু দেখবেন আমরা খুঁজে পাইতেছি না। তার মানে আমাদের no definition is enough to identify any parts of speech. শুধু ডেফিনেশন দিয়ে আপনি কোনো পার্টস অফ স্পিচকে কিন্তু আইডেন্টিফাই করা এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। এজন্য আমরা করব কি, যেন একটু সহজে যেন আমরা চিনতে পারি যে প্রপার নাউন কিভাবে চিনবো, কমন নাউন কিভাবে চিনবো, এটা যেন সহজে আমরা চিনতে পারি। তো প্রথমে আমরা 1 নাম্বারটা আমরা লিখি প্রপার নাউন। প্রপার নাউন, আর 2 নম্বরে লিখি হলো কমন নাউন। প্রপার আর হলো কমন নাউন, একটা হলো প্রপার নাউন আর একটা হলো কমন নাউন। আচ্ছা, এই প্রপার নাউনের নিচে লেখেন। আচ্ছা, আমার কথা কি আপনারা তো স্পষ্ট বুঝতে পারেন নাকি? জি স্যার বোঝা যাচ্ছে। ওকে। আর আমরা অনেকে হ্যাবিচুয়েটেড না তো অনলাইন ক্লাসে, এইজন্য হয়তো ফার্স্ট দিন একটু কারো একটু অস্বস্তি বোধ থাকতে পারে, কিন্তু আমাদের কিছু বিষয় মেনে নিয়ে ক্লাস করতে হবে। তো এখানে প্রপার নাউন আমরা কিভাবে চিনবো দেখেন। প্রপার নাউন সম্পর্কে এখানে প্রথমে একটা কথা লেখেন, আমি বলতেছি আপনারা লেখেন। লেখেন যে প্রথম লেটার, লেটার মানে আমরা জানি বর্ণ, যে এই প্রথম লেটার হবে ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার হবে প্রথম লেটার, অর্থাৎ প্রথম অক্ষর বা বর্ণ, অক্ষর আসলে বলা একটু প্রবলেম, বর্ণ, যে প্রথম লেটার হবে ক্যাপিটাল। প্রপার নাউন যদি হয় সেটা সেন্টেন্সের শুরুতে থাক, মাঝখানে থাক, শেষে থাক, দেখবেন ফার্স্ট লেটার যেটা সেটা ক্যাপিটাল লেটার হবে। দ্বিতীয় নাম্বার প্রপার নাউন চেনার উপায় হলো লেখেন যে পূর্বে আর্টিকেল থাকবে না, পূর্বে আর্টিকেল থাকবে না, এবং কখনো প্লুরাল হবে না। তাহলে খেয়াল করেন
প্রপার নাউনের প্রথম অক্ষর হবে বা প্রথম লেটার যেটা সেটা হবে ক্যাপিটাল লেটার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে পূর্বে আর্টিকেল থাকবে না এবং প্লুরাল হবে না। তাহলে কোন প্লুরাল নাউন যদি আমরা দেখি মনে রাখবো যে এটা তাহলে প্রপার নাউন হয় নাই। আবার তার আগে যদি আর্টিকেল দেখি, আর্টিকেল দেখে বুঝবো যে তাহলে এটা প্রপার নাউন বলা যাবে না। আচ্ছা, এবার আসেন কমন নাউন। এই কমন নাউন সম্পর্কে লেখেন, এই কমন নাউন সম্পর্কে লেখেন যে সমজাতীয়, যে সমজাতীয় সকল ব্যক্তি, সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সমজাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। প্রথম নাম্বার কথা, সমজাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দ্বিতীয় নাম্বার কথা হলো এই যে এটা যেটা লিখেছেন পূর্বে আর্টিকেল থাকবে না, আর ওখানে লাগেন পূর্বে আর্টিকেল থাকবে। ওখানে লাগেন পূর্বে আর্টিকেল থাকবে। পূর্বে আর্টিকেল থাকবে এবং কমন নাউনে এবং প্লুরালও করা যাবে, এবং প্লুরাল করা যাবে। তাহলে দেখেন প্রপার নাউনের বিপরীত, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কমন নাউনের পূর্বে আর্টিকেল থাকবে এবং সেটা প্লুরালও করা যাবে। উপরে একটা কথা লিখেছি আমি যে সমজাতীয়, সমজাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন আপনি এখানে খেয়াল করেন তো, আমি যদি এখানে ম্যান বলি, ধরেন মানুষ যদি বলি, মানুষ বলে বলেন শুধু কি ঢাকা সিটির গুলো বুঝাইবে, বা শুধু কি সারা বাংলাদেশের গুলো বুঝাইবে, না সারা ওয়ার্ল্ডের গুলো বুঝাইবে? তার মানে কি সমজাতীয়, এই জাতীয় যতগুলো আছে সবাইকে বুঝাইবে। এই জন্য সবাইকে বুঝাইবে দেখে সকলকে যখন বুঝাবে সেটা হচ্ছে কমন নাউন। আর এই মানুষগুলোর মধ্যে সাপোজ এখানে আমি একজনের নাম দিলাম জন, জন একজন ব্যক্তি, দেখেন সকলকে বুঝাইলে কমন নাউন, আর একজনকে যখন বুঝাবে, একজনকে যখন বুঝাচ্ছে তখন সেটা হচ্ছে আপনার হলো প্রপার নাউন। আমি দেখেন জনের আগে কিন্তু এ জন লিখতে পারবো না, দ্যাট মিন্স আর্টিকেল বসানো যাবে না, বা জন প্লুরালও করা যাবে না। কিন্তু ম্যানের আগে দেখেন আমি এ ম্যান আর্টিকেল লিখতে পারবো। আবার ম্যান সিঙ্গুলার, ম্যানের আমরা জানি প্লুরাল হলো ম্যানের প্লুরাল হলো মেন, প্লুরালও করা যাবে। তাহলে এ ম্যান আর্টিকেল বসলো, ম্যানের প্লুরাল মেনও হলো। আর যেটা প্রপার নাউন এ জন বলতে পারবো না, আর্টিকেল বসবে না। আবার জনের সাথে এ যুক্ত করে প্লুরালও করা যাবে না। এইবার খেয়াল করেন এক্সাম্পল আমরা আরো একটু ক্লিয়ার হই। এক্সাম্পলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। এখানে দেখেন এটা মনে করেন প্রপার, আর এটা হলো কমন। আচ্ছা, আমি এখানে দিলাম নজরুল, নজরুল বা কিডস, কিডস মানে জন কিডস। যেটা নজরুল একজন কবির নাম, কিডস একজন কবির নাম। নজরুল বা কিডস খেয়াল করেন এনারা কি পোয়েট কেনা। তাহলে দেখেন আমি যদি পোয়েট বলি তাহলে সকল কবিকেই বোঝাচ্ছে, তাহলে সবাইকে যখন বোঝাবে তখন কমন নাউন। আর একজনের নাম যদি আমি উল্লেখ করি কিডস, তাহলে সেটা হবে হচ্ছে প্রপার নাউন। আবার এখানে খেয়াল করেন আমি এখানে দিলাম ঢাকা, অথবা আরেকটা সিটির নাম লিখলাম হলো লন্ডন, ঢাকা বা লন্ডন। এগুলো কি খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু হলো সিটি, তাই না? আবার এখানে দেখেন আমি দিলাম মার্স, মঙ্গল গ্রহ, মঙ্গল একটা গ্রহ, আর পৃথিবী, পৃথিবীও একটা গ্রহ। তাহলে এগুলো কিসের নাম? এগুলো হলো প্ল্যানেট। প্ল্যানেট হচ্ছে গ্রহ। আমি যদি শুধু প্ল্যানেট বলি, দেখেন শুধু প্ল্যানেট বললে কিন্তু সবগুলোকেই বোঝাবে, কোনো নির্দিষ্ট না, সবগুলোকে তখন বোঝাবে। আর যখন আমি একটাকে মঙ্গল গ্রহ যখন বলবো তখন একটাকে বুঝাইলো, একটা বুঝাইলে প্রপার,
আর সবগুলোকে যখন বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে কমন। আচ্ছা, একটা পরীক্ষায় আসছিল যে প্ল্যানেট, যে প্ল্যানেটটা কোন প্রকারের নাউন। আমরা দেখেন এ প্ল্যানেট লিখতে পারি অথবা প্ল্যানেটের সাথে এসও যুক্ত করতে পারতেছি, তাই না? এই জন্য প্ল্যানেটটা হচ্ছে কমন নাউন। আবার এখানে ধরেন আমি দিলাম যে পদ্মা বা যমুনা, তাহলে দেখেন এই পদ্মা বা যমুনা এগুলো কি রিভার, তাহলে রিভার বলতে সকল নদীকে বোঝায় এ রিভার অথবা রিভার, তাহলে এটা কমন নাউন। আর একটা নির্দিষ্টকে যখন বোঝাবো তখন সেটা হবে হচ্ছে প্রপার নাউন। এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে যে প্রপার নাউনের পূর্বে তো আর্টিকেল বসে না, কিন্তু আমাদের তো লেখার টাইমে দা পদ্মা লিখতে হবে, দা মেঘনা, দা যমুনা লিখতে হবে। এটা হচ্ছে খেয়াল করে দেখেন, একটা ডেফিনিট আর্টিকেলের একটা ডেফিনিট রুল হলো যে আমরা জানি সাগর, নদী, মহাসাগর, চন্দ্র, সূর্য, তাই না? এগুলোর পূর্বে ডেফিনিট আর্টিকেল অনুসারে সব সময় দা বসে, সেই হিসেবে এগুলোর পূর্বে কিন্তু দা বসবে, কিন্তু অন্যান্য প্রকারের নাউনের আগে কিন্তু দেখেন দা ব্যবহৃত হয় না। আবার দেখেন এখানে দিলাম শাহরুখ, এখানে দিলাম শাহরুখ। আচ্ছা, শাহরুখ দিলাম। আচ্ছা, পরিমণির নাম দিলাম না কিন্তু, শাহরুখ আর দিলাম সাকিব, নেন পরিমণির নাম দিলে আর আপত্তি করবেন। শাহরুখ বা সাকিব এরা কি, এরা হলো অ্যাক্টর। তাহলে আপনি খেয়াল করে দেখেন এই অ্যাক্টর, তাহলে অ্যাক্টর বললে কিন্তু আপনার হলিউড বলেন, বলিউড বলেন, ঢালিউড বলেন সবগুলোকেই বোঝায়, তাই না? কমন নামে অ্যাক্টর। আমি আর আগে অ্যান অ্যাক্টর লিখতে পারি, প্লুরাল অ্যাক্টরস করতে পারি, দ্যাট মিন্স অ্যাক্টরটা তাহলে হচ্ছে কমন নাম। দেখেন তো পার্থক্যটা বোঝা যায় কিনা? যখন দেখবেন সবগুলোকে বোঝাচ্ছে তখন সেটা কমন, এবং পূর্বে আর্টিকেল বলবে, শেষে এর যুক্ত হয়ে প্লুরালও হতে পারে। আবার এখানে প্রপার নাউন এসে দেখেন একজনকে বোঝায়, আগে কিন্তু আর্টিকেল আমরা এ ঢাকা, এ নজরুল, এটা কিন্তু আমরা লিখতে পারি না, এবং এগুলো কিন্তু আমরা প্লুরালও করতে পারি না, যার কারণে এগুলো হলো প্রপার নাউন। তাহলে গেল প্রপার আর হলো কমন। এবার 3 নম্বরে আসে, তিন নম্বরে খেয়াল করেন তিন নম্বরে লেখেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনে লেখেন যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হলো যে কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়। আপনি এখানে খেয়াল করে দেখেন, কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়। দ্বিতীয় নাম্বার হলো পূর্বে আর্টিকেল বসে, পূর্বে আর্টিকেল বসে, তবে প্লুরাল কিন্তু কালেকটিভ নাউনের কিন্তু প্লুরাল হয় না। কালেকটিভ নাউনের কি হয় না? সাধারণত প্লুরাল হয় না। এখন প্রশ্ন দেখেন, একজন বুঝাইলে হয়েছে কিন্তু প্রপার নাউন, আর সবগুলো যখন বুঝাইছে তখন হচ্ছে কমন নাউন। তাহলে কালেকটিভ নাউন কিভাবে বুঝবো? কালেকটিভ নাউন একটাও বুঝাবে না, আবার সবগুলোকে বুঝাবে না। কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টি, যেমন দেখেন তো আমরা এই যে ক্লাস দিচ্ছি, ক্লাস খেয়াল করেন, একজন মিলে কি একটা ক্লাস হবে? আবার একটা ক্লাস দিতে কি সারা বিশ্বের সব মানুষ লাগবে? এখানে খেয়াল করে দেখেন 20 জন, 30 জন অথবা 50 জন, এরকম কয়েকজন ব্যক্তির সমষ্টি মিলে কিন্তু এখানে খেয়াল করে দেখেন আমাদের একটা ক্লাস হয়। দ্যাট মিন্স কতগুলো ব্যক্তির সমষ্টি, দ্যাটস হয় ক্লাসটা হবে কালেকটিভ নাউন। আবার বস্তুর সমষ্টি, যেমন দেখেন তো আমরা বলি ডজন, খেয়াল করেন ডজন আমরা জানি এক ডজনে কয়টা থাকে? 12টা।
তাহলে 12টা বস্তুর সমষ্টি 12টা, তাহলে কতগুলো বস্তু হলো? একটাও না, আবার সবগুলো না, কতগুলো ব্যক্তি অথবা কতগুলো বস্তুর সমষ্টি হলে তাহলে সেটা হবে হলো কালেকটিভ নাউন। এখন এর আগে আর্টিকেল আমরা বসাতে পারি, কে 10 জন বা এ ক্লাস, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন আমরা প্রশ্ন হলো যে পরীক্ষায় কিন্তু কমন নাউন আর কালেকটিভ নাউন এখান থেকে কিন্তু দেখবেন প্রশ্ন বেশি হয়। এখন পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, সাপোজ আমি এখানে एग्जांपल দিলাম ক্লাস, एग्जांपल দিলাম ডজন, দেখবেন পরীক্ষায় হয়তো এটা আসতেছে না। পরীক্ষায় যে ধরনের एग्जांपल আসবে সেগুলো একটু আমরা খেয়াল করি। এগুলোর মধ্যে দেখবেন পরীক্ষায় আসে কিন্তু বেশিরভাগ। পরীক্ষায় যেগুলো আসবে সেই एग्जांपल গুলো একটু আপনারা লেখেন, লিখলে তাহলে জিনিসগুলো একটু মনে থাকবে। আর আমি एग्जांपल গুলো সেই রকমই দেওয়ার চেষ্টা করি যেগুলো আসার একটা পসিবিলিটি থাকে। এখানে মনে করেন কমন, এটা কমন নাউন আর এটা হলো কালেকটিভ নাউন। দেখেন আমি যদি বলি বুক, এটা তো এ বুক অথবা বুকস প্লুরালও করা যায়। এখন এই যে খেয়াল করেন লাইব্রেরি, অনেকগুলো বই বা কতগুলো বই যখন এক জায়গায় করা হয় তখন আমরা বলি সেটাকে লাইব্রেরি। আবার দেখেন কি কি মানে চাবি, কয়েকটা চাবি যখন এক জায়গায় থাকে সেটাকে আমরা বলি বান্স। বান্স আমরা চাবির ওই চাবির ঢোকা বলে থাকি বান্স। আবার এখানে দেখেন ফ্লাওয়ার, ফুল, কিছু ফুল এক জায়গায় করে আমরা করি হলো বুকে। এখানে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু টি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। আমাদের মতো অনেকের মতে বুকেট হতে পারে না, বুকে, এখানে টি এর উচ্চারণটা আছে। বুকে মানে ফুলের তোড়া। একটা তোড়া হলে দেখেন ফুলের তোড়া হলে কিছু ফুল নেই কিন্তু ফুলের তোড়া হয়েছে, তাই না? আবার এখানে খেয়াল করে দেখেন মেম্বার, সদস্য, কয়েকজন সদস্য নিয়ে আমরা কি করি, একটা ফ্যামিলি গঠন করি। অথবা এখানে যে একটু আগে যেটা বললাম পিউপিল, খেয়াল করেন এক পরীক্ষায় আসছে পিউপিল কোন প্রকারের নাউন। পিউপিল মানে কিন্তু ছাত্র, স্টুডেন্ট, সহজ কথা। এই পিউপিল হচ্ছে কমন নাউন আর পিউপিল মিলে ক্লাস হলো, এই ক্লাসটা হচ্ছে আপনার কিন্তু কালেকটিভ নাউন। এখানে খেয়াল করে দেখেন জাস্টিস, জাস্টিস হচ্ছে বিচারপতি। আর কয়েকদিন বিচারপতি 4 জন 5 জন এই জাস্টিস মিলে যখন একটা বোর্ড গঠন করে তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে আমরা বলি হলো জুরি। আবার দেখেন প্লেয়ার, খেলোয়াড়, কয়েকজন খেলোয়াড় নিয়ে আমরা কি গঠন করি, টিম। দেখেন এই কয়েকজন প্লেয়ার নিয়ে কিন্তু টিম হচ্ছে, কয়েকজন ব্যক্তির সমষ্টি টিম। আবার এখানে খেয়াল করে দেখেন এই জায়গায় থাকলো আপনার ফিশ, মাছ। এই মাছের ঝাঁককে আমরা বলি হলো স্কুল, অথবা আরেকটা বলা যায় হলো শোল। আমি যদি বলি স্কুল অফ ফিশেস বা স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ বললে কি বোঝাবে, মাছের বিদ্যালয়, তখন বোঝাবে মাছের ঝাঁক। অথবা এই যে শোল অফ ফিশ, মাছের ঝাঁক। দেখুন অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসছে অলরেডি। আবার মনে করেন এখানে কাউ, কাউ অথবা বাফেলো, গরু বা মহিষ, এগুলো মিলে কি হয়, ক্যাটল, গবাদি পশু, তাই না? এরকম কিছু পশু মিলে আমরা বলতেছি সেটাকে ক্যাটল, গবাদি পশু। আপনি দেখবেন এই ক্যাটলটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে, আপনি খেয়াল করে দেখবেন অনেক পরীক্ষায় আসছে যে ক্যাটলটা কোন প্রকারের নাউন। আমরা কি জানলাম, ক্যাটলটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার এই পাশে আরো খেয়াল করেন দেখেন এখানে শিপ, শিপ মানে আমরা জানি এটা হলো ভেড়া। ভেড়ার পাল বা দলকে আমরা বলতে পারি হচ্ছে এখানে হার্ড, অথবা আমরা বলি হলো ফ্লক, ফ্লক অফ শিপ, অথবা হার্ড অফ শিপ। আবার দেখেন ডগ, ডগ, কুকুরের আমরা দলকে বা পালকে বলে থাকি হলো প্যাক। আবার দেখেন এখানে আছে গুজ, রাজহাঁস, রাজহাঁসের পাল, এক একটার জন্য কিন্তু এক একটা শব্দ, আমরা বলি হলো গ্যাগল। আবার দেখবেন লায়ন, লায়নের দল বা পালকে আমরা বলে থাকি কিন্তু প্রাইড। কিন্তু পরীক্ষায় কিন্তু এখানে আসছে যে প্রাইডটা কোন প্রকারের নাউন। প্রাইড মানে দল বা গ্রুপ, কার গ্রুপ, এটা লায়ন, সিংহের ক্ষেত্রে আমরা বলি হলো প্রাইড। আবার এখানে খেয়াল করে দেখেন
আরেক শিপ মানে আমরা জানি জাহাজ, জাহাজের পালকে আমরা বলে থাকি হলো ফ্লিট। এই যে ফ্লিট, জাহাজের বহর। তাহলে ফ্লিট মানে বহর, যদি বহর হয় তাহলে কিন্তু একটা জাহাজ না, তো ওখানে কয়েকটা জাহাজ থাকে, দ্যাট মিন্স একটা বস্তুর সমষ্টি। আবার এখানে মনে করেন ক্যাপ্টেন হলো কমন নাউন, এখানে ক্যাপ্টেন হলো আপনার কমন নাউন। আচ্ছা, আপনার এই যে, আচ্ছা এটা লেখেন আগে, পরে আসতেছি। এখানে আগে লেখেন হলো এই যে প্যাট্রিস, এটা লেখেন। প্যাট্রিস বলা হয় তিতির পাখি, আর এই তিতির পাখির ঝাঁক বা পালকে বলা হয় হলো কোভে। আবার দেখেন সোলজার, সৈন্য, সোলজার, সোলজার কিন্তু কমন নাউন, কিন্তু আর্মি, আর্মি কিন্তু হবে হলো কালেকটিভ নাউন। আপনি খেয়াল করেন তো আর্মি কালেকটিভ নাউন কিভাবে হয়। আর্মি মানে কি সেনা বাহিনী, আর এই যে সোলজার মানে সেনা বা সৈনিক। আমরা অনেক সময় কিন্তু বলে থাকি, দেখবেন আমরা বলি যে আমার ভাই আর্মি বা আমার আঙ্কেল আর্মি। আচ্ছা, আঙ্কেল আর্মি নাকি আঙ্কেল আর্মিতে আছেন? আঙ্কেল মানে কি সেনা বাহিনী। তাহলে বলেন তো আমার এক আঙ্কেল মিলে কি আর্মি হবে, না অনেকগুলো আঙ্কেল লাগবে? তাহলে আমরা বলবো যে আঙ্কেল আর্মিতে আছেন। তার মানে আঙ্কেল হলেন সোলজার, ওই রকম বেশ কিছু আঙ্কেল মিলে হয়েছে আর্মি। আর্মি বলেন, পুলিশ বলেন, এই বাহিনী যতগুলো আছে, নেভি বলেন, এগুলো সব কিন্তু হবে কালেকটিভ নাউন। কোন নাউন হবে এগুলো? কালেকটিভ নাউন। আবার এখানে খেয়াল করে দেখেন ফার্মার, কৃষক, কৃষক, আর এই কৃষকদের সম্প্রদায়কে আমরা বলে থাকি পিজান্ট্রি। পরীক্ষায় যদি বলে পিজান্ট্রি কোন প্রকারের নাউন, তখন আমরা বলবো যে পিজান্ট্রি হচ্ছে কালেকটিভ নাউন, আর এর কমন নাউন হলো ফার্মার। ফার্মার থেকে আসছে হলো আপনার পিজান্ট্রি। খেয়াল করে দেখেন। আচ্ছা, এখন একটা পরীক্ষায় কোশ্চেন ছিল যে the collective noun used to describe a number of soldier। এই যে a number of soldier কে বলার জন্য কালেকটিভ নাউন, তাহলে কোনটা হবে এখানে? আমরা তখন দেব সেটা হলো আর্মি। এটা একটা পরীক্ষায় আসছে কোশ্চেন। আবার আরেকটা পরীক্ষায় কোশ্চেন ছিল আপনার হোয়াট ইজ দা, এটা এটিওর পরীক্ষায় আসছে, হোয়াট ইজ দা কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিস। এই যে ইয়াং প্যাট্রিস, প্যাট্রিসের গ্রুপকে আমরা কি বলি? কোভে বলি। এটা আসছে এটিও, এটিওর পরীক্ষায় এটা আসছে, যে সেটাকে আমরা বলি হলো কোভে। তার মানে কি বোঝা যাচ্ছে যে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, আপনার দশম বিসিএস এ একটা কোশ্চেন আসছে, দশম বিসিএস এ কোশ্চেন আসছে হচ্ছে আপনার এই যে কাউ, ক্যাটল, 10 বিসিএস। এবং শুধু বিসিএস না, আপনি এটা দেখবেন অনেক পরীক্ষা আসছে ক্যাটল, গবাদি পশু। যে ক্যাটল কোন প্রকারের নাউন? আমরা জানলাম যে ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এগুলো একটা মোটামুটি আপনারা ভালো করে একটু খেয়াল করবেন। আমি মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি যে এগুলো আপনারা বেশি পড়বেন, আর ক্লাসে এগুলো ক্লিয়ার হন, আর বাসায় আপনারা ভোকাবুলারি পার্টটা পড়বেন। তাহলে আমাদের গেল প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এবার আসেন 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন। চার নাম্বারটা দেখেন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে একটা কথা লেখেন, যে ম্যাটেরিয়াল নাউন এটা লেখেন গণনা করা যায় না।
ম্যাটেরিয়াল নাউন কি করা যায় না? গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়। লেখেন, আমি বলতেছি আপনারা এই কথাটা লেখেন, যে গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়। গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়। গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়। দ্বিতীয় নম্বর লেখেন, পূর্বে আর্টিকেল বসে না। পূর্বে আর্টিকেল বসে না এবং কখনো প্লুরাল হবে না। পূর্বে আর্টিকেল বসে না এবং কখনো কি হবে না? প্লুরাল হবে না। মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হওয়া মানে হবে, কখন প্লুরাল হবে? যখন আপনার ভুল হবে, তখন প্লুরাল হবে। তো এখন একটা বিষয় খেয়াল করেন তো, গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়, আবার পূর্বে আর্টিকেল বসে না, প্লুরালও করা যায় না। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, যেটা ম্যাটেরিয়াল নাউন সেটা আনকাউন্টেবল নাউন কেনা, কি ঠিক না? এই জন্য আপনারা লেখেন ম্যাটেরিয়াল নাউন সমান লেখেন আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউন সমান কি লিখবেন? আনকাউন্টেবল নাউন। আর যেটা কমন নাউন লিখছিলাম 2 নাম্বার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু হা না বলিয়েন, কারণ তাছাড়া আপনারা চলে গেলেন কিনা কেমনে বুঝবো। আপনারা লেখেন যে ম্যাটেরিয়াল নাউন সমান আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের বুঝতে পরের লেকচারে আর একটু সুবিধা হবে। ম্যাটেরিয়াল নাউন সমান আনকাউন্টেবল নাউন। আর কমন নাউন সমান আপনারা লেখেন হলো কাউন্টেবল নাউন, কারণ কমন নাউনের পূর্বে আর্টিকেলও বসে, প্লুরালও করা যায়। তার মানে কমন নাউন ইকুয়াল টু কাউন্টেবল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন ইকুয়াল টু আনকাউন্টেবল নাউন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে ম্যাটেরিয়াল নাউনের যদি আমি উদাহরণ বলি, তাহলে আমি বলবো নাকি ওয়াটার, আমি বলবো নি ওয়েল, তাই না? এগুলো বলবো, কিন্তু আপনি দেখেন তো এগুলো কি পরীক্ষায় আসছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। তাহলে পরীক্ষায় কোনগুলো আসার সম্ভাবনা আছে? দেখবেন এর সাথে আরো কনফিউজিং কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে পরীক্ষায় যেগুলো আসার একটা পসিবিলিটি থাকে, খেয়াল করেন, সেটা খেয়াল করেন। একটা দেখেন, আমাদের কনফিউশন কিন্তু এই ম্যাটেরিয়ালের সাথে কনফিউশন হচ্ছে কমন নাউন, এইজন্য এটা ম্যাটেরিয়াল লিখলাম আর এটা কমন বললাম। দেখেন, মনে করেন ম্যাটেরিয়াল নাউন এখানে লিখলাম গোল্ড, স্বর্ণ। এখন দেখেন তো, স্বর্ণ দিয়ে আমরা কি তৈরি করি? স্বর্ণ দিয়ে আমরা রিং বা নেকলেস এগুলো আমরা বানাই, তাই না? আবার দেখেন উড, কাঠ দিয়ে আমরা চেয়ার, টেবিল বা সোফা, তাই না? এই যে চেয়ার বা টেবিল। আবার এই যে আয়রন, লোহা, আয়রন দিয়ে আমরা কি বানাচ্ছি? হ্যামার, হাতুড়ি। আবার আছে হচ্ছে আপনার নেইল, পেরেক। পেরেক বুঝেন তো? এটা আমরা অনেক টাইম ওয়ালে মারি, অথবা আপনার দেখবেন যে ওই যে কাঠের মধ্যে মারি পেরেক, নেইল। এটা আয়রন দিয়ে আমরা বানাচ্ছি, তাই না? আচ্ছা, আবার এখানে খেয়াল করেন জুট, পাট দিয়ে কি বানাচ্ছি আমরা? ব্যাগ বা কার্পেট। আচ্ছা, আবার এখানে খেয়াল করেন পেপার, কাগজ দিয়ে হচ্ছে নিউজ পেপার। দেখেন নিউজ পেপার কিন্তু আমাদের হচ্ছে কমন নাউন, নিউজ পেপার। অথবা ম্যাগাজিন, কিংবা নিউজ পেপার যে আমরা করতেছি বুক, নিউজ পেপার, বুক, এগুলো কিন্তু কমন নাউন। আর এইটা দেখেন পেপার, এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আবার এখানে খেয়াল করে দেখেন, মনে করেন মিল্ক,
দুধ। এখানে মিল্কটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অথচ মিল্ক দিয়ে বানাচ্ছি আমরা কার্ড, দই, অথবা চিজ, পনির। খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু হচ্ছে কমন নাউন। তার মানে দেখেন তো, এগুলো দিয়ে এইগুলো আমরা বানাইতেছি, তাহলে যেগুলো দিয়ে বানাই সেগুলোকে আমরা উপাদান বলি কিনা বলেন তো? এগুলো উপাদান, খেয়াল করেন। আর আপনি একটু কেয়ারফুলি যদি খেয়াল করেন, দেখেন যেগুলো উপাদান, উপাদানগুলো কিন্তু হচ্ছে দেখেন ম্যাটেরিয়াল নাউন। আর এগুলো দিয়ে যেটা তৈরি হচ্ছে, তৈরি যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? উৎপাদিত পণ্য। দেখেন যেগুলো তৈরি হলো সেগুলোকে আমরা বলতেছি উৎপাদিত পণ্য। তার মানে উৎপাদিত পণ্য যেগুলো আপনি দেখেন, পণ্যগুলো হলো কমন নাউন। আর যা দিয়ে তৈরি হচ্ছে, দ্যাট মিন যেটা উপাদান, উপাদানগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন। এটুকু কি লেখা হয়েছে আপনাদের? জি স্যার। জি স্যার। আপনি দেখেন 38তম বিসিএস এ আসছে, এই যে মাটন, মাটন এটা 38 বিসিএস এ আসছে। মাটন, মাটন মানে আমরা খাসির মাংস বলতে পারি, ভেড়ার মাংস বলতে পারি, এটাকে বলা হয় মাটন। আচ্ছা, বলছে যে মাটনটা কোন প্রকারের নাউন? এটা কি কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, না ম্যাটেরিয়াল নাউন, না প্রপার নাউন? আচ্ছা বলেন তো, মাটন কি প্রপার নাউন হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। আচ্ছা, এটা তো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছে না, সব সময় যে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে তাও না। আচ্ছা, তারপরে দিয়েছে কি এখানে কমন নাউন। কমন নাউন হলে দেখেন এর প্লুরাল করা লাগবে, কি হবে প্লুরাল মাটনের? আর এটা দেখেন গণনা করি না আমরা ওজন বা পরিমাপ করি? ওজন বা পরিমাপ যেহেতু আমরা করি, আর আগে আর্টিকেল বসে না, শেষে প্লুরালও হয় না, তাহলে এটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। এটা আছে আপনার 38 বিসিএস এ আসছে, 38 বিসিএস এটা আসছে। আচ্ছা, আরেক জায়গায় কোশ্চেন ছিল, দেখেন কোশ্চেনটা ছিল যে ড্রাইভ দা নেইল, কোশ্চেনটা ছিল ড্রাইভ দা নেইল ইনটু দা টেবল, ড্রাইভ দা নেইল ইনটু দা টেবল। এখানে আপনার এই নেইলটা আন্ডারলাইন করা ছিল, যে ড্রাইভ দা নেইল ইনটু দা টেবল, যে টেবিলটার মধ্যে পেন একটা মারো। তাহলে বলেন তো এখানে নেইলটা কোন প্রকারের নাউন হবে? কমন নাউন। কমন নাউন, কমন। এখানে ছিল প্রপার, না কমন, না কালেকটিভ, নাকি ম্যাটেরিয়াল? কি হবে? কমন নাউন, কমন। এই যে নেইল ছিল, এই যে নেইল, বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু কি উঠানো হয়েছে আপনাদের? এখন আসেন স্যার, জি স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা স্যার আপনি বললেন কমন নাউন হবে সবসময়, মানে আমরা যেটা জানি কাউন্টেবল। স্যার কার্ড, দই তো মানে আমরা ওজন করতে পারি, কিন্তু গণনা কি ওটা ওজন হিসেবেই গণনা করা? না, এখানে এই জায়গাটা হচ্ছে দেখেন, এই যে এখান থেকে এটা আসছে, আপনার কোশ্চেন এটা খুবই লজিক্যাল, কিন্তু এগুলো কমন নাউনে পরিণত হবে। আমি আসতেছি, এরপরে দেখবেন আমি আরেকটা লাইন বলতেছি, আমি শেষ করে তখন এখানে আসতেছি। আপনার কোশ্চেন এইটুকু ঠিক আছে, কোশ্চেন করা, আমি একটু পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, এইটুকু উঠানোর পর তাহলে আমরা 4টে হলো না, এবার 5 নম্বরে আসে। পাঁচ নম্বরে লেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা লিখি, আমরা জানি যে শারীরিক উপস্থিতি নেই, অর্থাৎ এর কোনো বাহ্যিক গঠন নেই, এক্সটার্নাল কোনো অ্যাপিয়ারেন্স আছে এটা দেখে আমরা সেটাকে বুঝতে পারি তা না। যেহেতু শারীরিক গঠন বা এর শারীরিক কোনো উপস্থিতি নেই, এই কারণে আমরা দেখতেও পারি না, সেটাকে ধরা
বা ছোঁয়া যায় না। দ্বিতীয় নাম্বার ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হলো এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, পূর্বে আর্টিকেল বসে না এবং প্লুরাল হয় না। আচ্ছা, এখন আপনি দেখেন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আগে এই যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, তারপর অনেস্টি, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, যে সত্যবাদিতা একটা মহৎ গুণ, ট্রুথফুলনেস, অনেস্টি এরকম বলে দুই চারটা বলে আমরা মনে হয় যে আর মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন নেই। আজকে আমরা একটা বিষয় ক্লিয়ার হব, সেটা হলো আপনি খেয়াল করে দেখেন, এখানে লেখেন যে শেষে, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে বিভিন্ন সাফিক্স নিয়ে তো আমরা কথা বলে আসলাম, বিভিন্ন সাফিক্স যুক্ত হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে বিভিন্ন সাফিক্স যুক্ত হতে পারে। কিরকম সাফিক্স যুক্ত হতে পারে? যেমন এখানে খেয়াল করেন, সাফিক্সের তো নিজস্ব কোনো মিনিং নেই। এখানে দেখেন নেস, অথবা এখানে দেখেন হুড। আচ্ছা, আবার এখানে খেয়াল করে দেখেন মেন্ট, আবার এখানে খেয়াল করে দেখেন শিপ। এগুলো সাফিক্স কিন্তু যুক্ত থাকতে পারে। আপনি খেয়াল করে দেখেন যেগুলো নেস যুক্ত হয়, যেমন এখানে আমরা জানি এই যে কাইন থেকে আমরা কি করি? কাইন্ডনেস। আবার এখানে খেয়াল করে দেখেন ট্রুথফুল থেকে ট্রুথফুলনেস, অথবা ফ্যাট থেকে ফ্যাটনেস, অথবা ক্লেভার থেকে আমরা করি ক্লেভারনেস, তাই না? এগুলো দেখেন, তাহলে এই যে কাইন্ডনেস, ফ্যাটনেস, ক্লেভারনেস, শেষে দেখেন নেস যে যুক্ত থাকলো, সাফিক্স যুক্ত হইলো, এগুলো সব কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখেন হুড যুক্ত থাকে, যেমন এখানে বয় থেকে আমরা কি করি? বয়হুড, তাই না? সাইল, আপনি খেয়াল করেন সাইল কিন্তু এমনি কি নাউন? কমন নাউন, কিন্তু সাইলের সাথে যখন হুড যোগ হলো তখন সেটা কি নাউন হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখেন এখানে ম্যান থেকে কি হলো? ম্যান থেকে ম্যানহুড, ম্যান কমন নাউন, কিন্তু ম্যানহুড খেয়াল করে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম ফাদার মাদার কমন নাউন, কিন্তু ফাদারহুড, মাদারহুড এগুলো সব কি নাউন হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এরকম দেখেন এখানে এই যে মেন্ট যুক্ত আছে, যেমন অ্যাসিভ ভার্ব, অ্যাসিভ মানে অর্জন করা, সেখান থেকে হলো অ্যাসিভমেন্ট। আবার দেখেন বেটার থেকে আমরা কি করতেছি? বেটারমেন্ট, এই যে বেটারমেন্ট, তাহলে বেটারমেন্ট কোন প্রকারের নাউন বলবো আমরা? আবার দেখেন জাজ, এখানে জাজ থেকে হলো জাজমেন্ট, দেখেন জাজমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এখানে খেয়াল করে দেখেন এই যে কামিট, প্রতিজ্ঞা, কামিট থেকে কমিটমেন্ট, প্রতিজ্ঞা, তার মানে খেয়াল করেন এই কমিটমেন্ট, জাজমেন্ট, বেটারমেন্ট, অ্যাসিভমেন্ট সবগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখেন এখানে ফ্রেন্ড হচ্ছে কিন্তু আপনার কমন নাউন, কিন্তু ফ্রেন্ডের সাথে যখন আমি সাফিক্স যুক্ত করব শিপ, ফ্রেন্ডশিপ, তখন হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম দেখেন কিং, রাজা, কিং হলো কমন নাউন, কিন্তু যখন আমি কিংশিপ করব তখন খেয়াল করে দেখেন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এরকম দেখেন হার্ট থেকে হয়ে যাচ্ছে হার্টশিপ, তাহলে হার্টশিপটাও কি নাউন হয়ে যাচ্ছে? হার্টশিপও হয়ে যাচ্ছে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে শুরুতে আমরা দেখছিলাম অ্যাপ্রুভের সাথে এল সাফিক্স যুক্ত করছিলাম, এল সাফিক্স যুক্ত করে খেয়াল করেন ওখানে কিন্তু অ্যাপ্রুভাল করছিলাম, অ্যারাইভাল, সারভাইভাল। ওই যে দেখেন সারভাইভাল, তাহলে কিন্তু হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলো শেষে কি যুক্ত আছে? সাফিক্স যুক্ত আছে। আরো আছে না, এই যে দেখবেন এন্স যুক্ত থাকে, এন্স, যেমন এখানে দেখেন এক্সেপ্ট থেকে আমরা কি করব? এক্সেপ্ট থেকে অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে আপনার কি নাউন হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেন্স। আবার আছে এজ,
এই যে এজও দেখবেন একটা সাফিক্স এজ, যেমন এখানে দেখেন স্টপ, স্টপ থেকে আমরা কি করি স্টপেজ। তারপরে ম্যারি বিবাহ করা, ম্যারি থেকে আমরা করি ম্যারেজ। তারপরে যে ওয়েস্ট, খেয়াল করেন ওয়েস্ট থেকে আমরা করি ওয়েস্টেজ। তাহলে পরীক্ষায় যদি আমাদেরকে বলে ওয়েস্টেজ কোন প্রকারের নাউন, তাহলে আমরা বলবো ওয়েস্টেজ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়েস্টেজ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটুকু কি আপনাদের লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আলোচনার শেষের দিকে আসছি। এখন একটা বিষয় দেখেন, আমরা যে 5 প্রকার নাউন যে বললাম, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তার মধ্যে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে আপনি ভালো করে খেয়াল করেন, এই যে প্রপার, তারপরে খেয়াল করেন ম্যাটেরিয়াল, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখেন প্রপার, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটার আগে কি আর্টিকেল বসেছিল? বলেন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল না নাউন, স্যার, বসে অ্যাবস্ট্রাক্ট না। নাউন, এই না, তিনটার পূর্বে কি বসবে না। আর্টিকেল বসেছে? বসেনি স্যার। বসেনি। এবং দেখেন এদের কিন্তু প্লুরাল হয় নাই, হইছে? হয় নাই। তাহলে আপনারা একটা কথা না লেখেন, স্যার। এই যে লাস্টে একটা কথা লেখেন যে প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসলে তাহলে প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসলে কিংবা এদের প্লুরাল হলে, আর্টিকেল বসলে কিংবা এদের প্লুরাল হলে এগুলা কমন নাউনে পরিণত হয়। কি নাউনে পরিণত হয়? বলেন তো, এগুলো কি নাউনে পরিণত হয়? কমন নাউন। কমন নাউনে পরিণত হয়। এই যে একজন কোশ্চেন করলেন কার্ড, কার্ড মানে দই। আচ্ছা, এটা কমন নাউন। দেখেন আমি যদি বলি বগুড়ার দই বিখ্যাত, তাহলে কিন্তু তার আগে আমি বলবো দা কার্ড অফ বগুড়া। খেয়াল করেন, দা কার্ড অফ বগুড়া ইজ ফেমাস অল ওভার আওয়ার কান্ট্রি। তাহলে যদি দেখেন কার্ডের আগে দা, এটা কিন্তু কমন নাউন হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আমাদের পরীক্ষায় মনে করেন এখানে থাকলো মির্জাফর, মির্জাফর আন্ডারলাইন করেন, মির্জাফর প্লটেড, ষড়যন্ত্র করেছিল এগেইনস্ট বাংলাদেশ, এগেইনস্ট বাংলাদেশ, যে মির্জাফর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। উই হেট, আমরা ঘৃণা করি, উই হেট দা মির্জাফরস, আমরা মির্জাফরদেরকে ঘৃণা করি। আবার এখানে দিলাম রাইস, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাবার। নিচে আবার থাকলো দা রাইস, এই যে দা রাইস অফ দিনাজপুর, the rice of Dinajpur is very fine, the rice of Dinajpur is very fine, যে দিনাজপুরের চাল উত্তম। এখানে থাকলো চ্যারিটি, দানশীলতা, চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু, গ্রেট ভার্চু, দানশীলতা মহৎ গুণ। আর একটা পরীক্ষায় কোশ্চেন ছিল দা
দ্য চ্যারিটি অফ হাতেম তাই। খেয়াল করেন, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, এটা একটা পরীক্ষায় আসছে, is known to all. The charity of হাতেম তাই is known to all. হাতেম তাইয়ের দানশীলতা সবারই জানা। দেখেন তো সেন্টেন্স গুলো লেখা হয়েছে কিনা। মির্জাপুর প্লট মানে ষড়যন্ত্র করা, মির্জাপুর প্লটেড এগেইনস্ট বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। উই হেট দ্য মির্জাফরস, আমরা মির্জাফরদেরকে ঘৃণা করি। রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাবার। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ভেরি ফাইন। চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু, দানশীলতা মহৎ গুণ। আর এখানে বলা হয়েছে দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, যে হাতেম তাইয়ের দানশীলতা সবারই মানে সবাই অবগত আছেন। এখন খেয়াল করেন, এই যে মির্জাফরটা এটা প্রপার নাউন কিনা বলেন প্রথম সেন্টেন্সে। Yes, sir. নিচেরটা রাইস, এখানে ভাত বা চাল, এগুলো দেখেন ম্যাটেরিয়াল নাউন কিনা। পরেরটা চ্যারিটি, দানশীলতা, দানশীলতা তো শারীরিক উপস্থিতি নেই, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, এর আগে দেখেন আর্টিকেল নাই, কিন্তু আর্টিকেল নাই, এগুলোর আগে আর্টিকেল বসে না এবং প্লুরাল হয় না। কিন্তু এখানে এসে দেখেন আর্টিকেল বসা বা এর যোগ করে প্লুরাল হয়েছে কিনা। এখানে রাইসের আগে দা বসছে, এখানে আবার চ্যারিটির আগে দা বসছে, তার মানে আর্টিকেল বসছে বা প্লুরাল হয়েছে। আমরা বলছি প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে অথবা যদি প্লুরাল হয়, তাহলে সেগুলো কি কি নাউন হয়ে যায়? Common noun, sir. কমন নাউন। তার মানে এখানে কমন নাউন, এটা এখানেও কমন নাউন, এখানেও এটা কমন নাউন। কি ক্লিয়ার এখন? আচ্ছা, একটা পরীক্ষায় কোশ্চেন ছিল, এই যে আপনার একটা পরীক্ষার এডিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা একটা কোশ্চেন ছিল, নজরুল ইজ দা বাইরন। নজরুল আপনাদের মুখস্থ আছে সেন্টেন্সটা, নজরুল ইজ দা বাইরন অফ বেঙ্গল। নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ, নজরুলকে বাংলাদেশের বাইরন বলা হয়। এখানে ছিল দা বাইরন। আমরা জানি বাইরন একজন ইংল্যান্ডের কবির নাম, লর্ড বাইরন পুরো নাম, পুরো নাম হলো লর্ড বাইরন। তাহলে এখানে বাইরনটা কি নাউন বলেন? প্রপার, কমন, কালেক্টিভ না ম্যাটেরিয়াল? Common noun. কমন নাউন। Common noun, sir. যদি দা না Common noun. থাকতো বাইরন কি নাউন হতো? Proper noun, sir. প্রপার নাউন হতো। কিন্তু আর্টিকেল বসার কারণে কি নাউন হইছে? Common noun. কমন নাউন হয়ে গেছে, তাই না? আচ্ছা, আরেকটা পরীক্ষায় কোশ্চেন আসছে যে বিউটিফুল, বিউটিফুল এর নাউন কি হয় বলেন তো? Beauty. আর বিউটিফাই, বিউটিফাই, তাহলে নাউন কি হবে? আর বিউটিফাই, আর বিউটি, Sir, beauty. বিউটি, Beauty. আচ্ছা বলেন তো বিউটি কোন নাউন হবে? প্রপার, কমন, কালেক্টিভ না ম্যাটেরিয়াল? বিউটি কোন নাউন হবে? abstract অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বিউটি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে একটা কোশ্চেন দিয়েছে হুইচ অন, হুইচ অন ইজ Abstract অ্যাবস্ট্রাক্ট noun. নাউন? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? একটা দেওয়া আছে Abstract noun. ট্রেন, ট্রেন কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? ট্রেন কি নাউন হয়? কমন নাউন। Common noun. আনত প্রপার নাউন। ক্লিট, ক্লিট হবে কালেক্টিভ নাউন। আরেকটা ছিল ম্যানহুড, তাহলে কোনটা হবে কালেক্টিভ নাউন? Fill it. ম্যানহুড হবে না? manhood sorry আচ্ছা, আরেকটা কোশ্চেন বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন তো। হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট। জাজমেন্ট আন্ডারলাইন, জাজমেন্ট আন্ডারলাইন করে বলছে এটা কি কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? abstract noun, এটা আছে Abstract. দুদকে, Abstract. দুদকের একটা Abstract. পরীক্ষায় কোশ্চেনটা আসছে। তাহলে কি আমি যে আলোচনা যেটুকু আমি করলাম মোটামুটি স্যার একটা ফ্রেন্ড কি ধারণা বললেন বুঝতে না পারিনি। বলেন? ফ্রেন্ড নাউন বললেন বুঝতে পারিনি। নাউন থেকে যদি পরীক্ষায় কোশ্চেন হয়, খেয়াল করে দেখবেন মোটামুটি এইভাবেই কিন্তু কোশ্চেন গুলো আসে। এখন আমরা আগামী দিন 2 নাম্বার লেকচারে করব ডিটারমিনার আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। আগামী লেকচারে এটা আমরা করব, ডিটারমিনার, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। আর আপনারা বাসায় যেটা করবেন
সেটা হলো সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপজিশন, স্পেলিং, ইডিয়ম ফ্রেজ, এগুলো একটু ভালো করে দেখবেন আপনারা, কারণ পরীক্ষায় কিন্তু ওগুলোও থাকবে। মোটামুটি কি ধারণা পাওয়া গেছে? জি স্যার, জি স্যার। অনেক সুন্দর আচ্ছা, ধারণা বুঝতে পাওয়া কি আপনি অনলাইনে বুঝতে কি খুব প্রবলেম হলো? না স্যার। না স্যার। এখন মনে রাখতে হবে অনলাইন হচ্ছে মন্দের ভালো, বুঝাইতে পারছি? অনলাইন মন্দের ভালো। জি আচ্ছা, স্যার। এখন দুই একজনের যদি মেজর কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করেন, মেজর কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, দু একটা কোশ্চেনের স্যার আমার উত্তর দিই। একটু জিজ্ঞাসা আছে স্যার, সেটি হলো আপনি বলেছেন যে কালেকটিভ নাউন সাধারণত প্লুরাল হয় না, কিন্তু আর্টিকেল পূর্বে বসে, যেমন হচ্ছে প্লুরাল হয়, শুনেন, কালেকটিভ নাউন যখন প্লুরাল হয়ে যাবে, বুঝতে পারছেন, জি স্যার। তখন সেটা কমন নাউন হয়ে যাবে। ও জি স্যার, বুঝতে পেরেছি। না, কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কি Common ক্লিয়ার noun. এখন? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর দুই একজনের কোশ্চেন বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে অনেক জায়গায় দেখি এ রহিম হ্যাজ কাম, এ সালাম হ্যাজ কাম, এখানে স্যার এটা কি নাউন? সালাম হ্যাজ কাম। এ সালাম হ্যাজ কাম এর আগে আর্টিকেল, এ ও সালাম আচ্ছা, হ্যাজ এ কাম। সালাম। তাহলে আমি কি বলছি, প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসে সেটা কি নাউন হয়ে যাবে? স্যার প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে কমন নাউন হয়ে যাবে, প্রপার ম্যাটেরিয়াল কমন অ্যাবস্ট্রাক্ট। নাউন। মানে আমি বললাম, দেখেন, আমি বললাম আই নো এ বয়, আই নো এ সালাম, আই নো এ সালাম, যে আমি একজন সালামকে চিনি, আমি একজন সালামকে চিনি, তাহলে এ সালাম বলছি, তাহলে এটা কমন নাউন। কি জি ক্লিয়ার? স্যার, ঠিক আছে, জি স্যার ক্লিয়ার। আরেকটা আবার প্রশ্ন আমি ছিল বললাম স্যার। there are two salams in my classroom, যে আমার ক্লাসরুমে দুইজন সালাম আছে, তাহলে এই সালামও কিন্তু আপনার কমন নাউন হয়ে যাবে। কি ক্লিয়ার? বলেন, সাদিকুর রহমান বলেন। আর আমি ফ্রেন্ডটা বুঝতে পারিনি কোন নাউন বলছিলেন। ফ্রেন্ড ফ্রেন্ড কমন নাউন। এ ফ্রেন্ড বলেন না, এ ফ্রেন্ড, আবার ফ্রেন্ডস। আর ফ্রেন্ড বললে কি নির্দিষ্ট কাউকে বুঝাইছেন না সব ফ্রেন্ডকে বুঝাইছেন? সব ফ্রেন্ডকে স্যার। তাহলে এটা কমন নাউন। আর আপনি মনে করেন এই ফ্রেন্ডগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ফ্রেন্ডের নাম বললেন আজাদ, তাহলে আজাদ হচ্ছে প্রপার নাউন। আর কয়েকজন ফ্রেন্ড মিলে এক জায়গায় আড্ডা দিচ্ছেন, এক জায়গায় মনে করেন এই করোনার মধ্যে এক জায়গায় জড়ো হয়েছেন, ভিড় করছেন, ক্রাউড, 10 জন 15 জন ফ্রেন্ড মিলে ক্রাউড হয়ে গেছে, তাহলে ওই ক্রাউডটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। হ্যাঁ বলেন, আর দুটো অ্যানসার দিব, বলেন, দুইজন হাত উঠেছেন। স্যার এই যে আরেকটা বিষয় স্যার, জিরান্ট করে যেগুলা নাউন হয় এগুলা স্যার কোনটার মধ্যে পড়বে? আচ্ছা, এটা আমাদের জিরান ইনফিনিটিভ পরে আলোচনা আসবে। জিরান করে যেগুলো হলো না, ওগুলো সাধারণত দেখবেন ওগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, আচ্ছা স্যার। অ্যাবস্ট্রাক্ট নাউন। আর স্যার ইনফিনিটিভের পরে যে ভার্ব বসে সেটা কি সিঙ্গুলার হয় স্যার? না না না, ইনফিনিটিভের পরে ভার্ব, ও হ্যাঁ, ওটা শুধু ইনফিনিটিভ না, জিরান্ড হতে পারে। জিরান এবং ইনফিনিটিভের পরে সব সময় ভার্ব সিঙ্গুলার হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তো মোটামুটি বলেন একটু ধারণা পাওয়া গেল কিনা? আমরা যদি এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে একটু সামনে আগাই তাহলে হেল্পফুল হবে না? জি স্যার, অনেক বেশি হেল্পফুল হবে। সুন্দর ক্লাস হচ্ছে, বাসায় বসে। ওকে, সবাইকে ধন্যবাদ। সি ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে থ্যাঙ্কস স্যার। লাইনে আছেন, আমি তাহলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম, জি বিদায় নিলাম। জি স্যার, ওকে স্যার। স্যার স্যার কি আসছেন ওখানে, সুইটি না নাহার, স্যার কি এই যে আছে? স্যার আমি নাহার। আচ্ছা, কি বিদায় নিলাম? ওকে স্যার। আচ্ছা, আমার স্যার আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন ছিল স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার চাকরির জন্য ক্যান্সেল করিয়েন না। ধন্যবাদ আমাদের গোলাম রব্বানী স্যারকে সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য, এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী ক্লাস আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিব। আর জানেনই তো আপনাদের ক্লাস বৃহস্পতিবার, আপাতত, পরে হয়তো 2 দিন হতে পারে, বৃহস্পতি এবং সোমবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আমার একটা জানার বিষয় আছে। জি বলেন। হচ্ছে আমাদের পরীক্ষাগুলো কি নেওয়া হবে, মানে কোন পরীক্ষা নেওয়া হবে বা হ্যাঁ, কতদিন পর? কয়েকটা ক্লাস হয়ে গেলে আমরা তখন আগেই নোটিশ দিয়ে দিব যে আপনাদের এই টপিকের উপর
পরীক্ষা হবে, আর গুগল ডকে নিব পরীক্ষা। ও আপু রেকর্ডিং কি দেওয়া হবে? রেকর্ড করতে দেখলাম। রেকর্ডিং যদি করে থাকে তাহলে অবশ্যই রেকর্ডিং, হ্যাঁ হ্যাঁ আপনাদের গ্রুপে দিয়ে দিবে, চ্যাট গ্রুপে।